যে মহত্বপূর্ণ আদান থেকে ওই জায়গাগুলো দেখা সৌভাগ্য হয়েছে। ওই জায়গা থেকে একজন মানুষ কি করে এত চমৎকার লিখতে পারে, শব্দ করতে পারে, আমি মনে করি যে ছাড়া আর কিছু। এখন আমি এই জায়গাটায় যাবো না। আজকে আমি সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ কেন করেছি এইটুকু একটু ব্যাখ্যা। আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রয়াসই করি আমাদের সংস্কৃতি অবদান রাখছে, আমাদের সংস্কৃতি অবদান রাখছে, আমাদের গান আজকে আর সেই গানগুলি বাজে না, আমরা বলি। কিন্তু এইটাকে কিভাবে আমাদের জীবনের সন্ধানটা করব, এই জায়গাটা করে যেন আমরা আমি সত্যি প্রধান সার্বিক কর্মী করতে চাই। এই যে আপনার গান কথা যেটা ভেঙে ফেলেছে, এইখানে একটা গল্প হচ্ছে আপনি দেখতে চাই। আমরা এখানে কবিতা আবৃত্তি, সুতরাং আমরা সেই জায়গাটা তৈরি করতে পারি না। আমরা স্কুলের ছেলে মেয়েদের ডাকতে পারতেছি না, বাচ্চাদেরকে গানের কথা না। এই সমস্ত সমন্বয় করার জন্যই আমি সকলে মিলে আলোচনা করে এই সংগঠনের করেছি, যেটা নিজস্ব কোনো কাজ না, বরং যারা গান গায় তাদেরকে অনুপ্রাণিত করা, যারা বক্তৃতা করে তাদেরকে অনুপ্রাণিত করা, যারা ডিবেট করে বিতর্ক করে তাদেরকে অনুপ্রাণিত করা, এই সব মিলিয়ে তার সাহিত্য, তার সৃষ্টি এবং তার সৃজনশীল কর্মকাণ্ড বেশি থাকবে। তার আলাদা করে আমরা করি কেন ধারণ করি, তিনি শুধু সাহিত্যে নয়, তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের কাছের মানুষ ছিলেন এবং মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন বলিষ্ঠ চালন। তার লেখনের কারণে দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলতে গিয়ে, দুঃখী মানুষের প্রাণের দাবির কথা বলতে গিয়ে ব্রিটিশদের হাতে বারবার তিনি জেল খেটেছেন, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কোনো জেল জুলুম হুলিয়া এবং কোনো কষ্ট দুঃখ তাকে চোখে রাখতে পারি। সেই কারণে আমরা বলি যে কবি অগ্নি ঝলসিত পানি, যার বদ্ধ রসিষ্ঠ চিত্তের আগ্নেয় দুর্গমতা অনুরুদ্ধ যৌবন শক্তির বিনিময় প্রকাশ বাঙালি জাতির ঘরে আশ্চর্য আদর যোগায়। রক্তে তুলে বরণ গঠিত সেই পাগল মহাবিদ্রোহী কবি দারিদ্রের মাঝ পথে দাঁড়িয়ে দারিদ্রের প্রকাশের দুরন্ত সাহস। কবি একাধারে যেমন প্রেমে কবি, তিনি বলছেন প্রিয়তম আদিস, আর যদি আমি তোমার প্রেমে না ভুগতাম তাহলে অগ্নি দিনে বাজাতে পারতাম না, ঘুমকে ঘুরাতে পারতাম না। মানুষই আমার মাথার কাটা নিয়েছিলাম বলি ক্ষমা করবে, আজ বুকের কাটা দিয়ে প্রাশ্চিত্য করলাম। তোমাদের পানে চাইছিলা বন্ধু, আর আমি জাগিব না, সারাদিন মান কোলাহল করি, কাল ধ্যান জাগিব না, নিশ্চল নিষ্ঠুর আপনার মনে করিব এক এক অন্তর্বিবদ্ধ। আসলে কবি ছিলেন যেমন বাস্তববাদী, পরাবাস্তববাদী, চিত্রকল্প, কল্পচিত্র, সুফিজম, দার্শনিক যেন দানা বেঁধেছিল বিভিন্ন সময়ে প্রেক্ষাপটে। যখন তিনি মসজিদে ছিলেন, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব কালে সব দেশে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি মিথ্যে। আসলে কবি তার লেখনের মধ্যে যেমন ধর্মতত্ত্ববাদ, যেমন বাস্তববাদ, যেমন পরাবাস্তববাদ, আমি যে কথাগুলো বললাম করা হচ্ছে। এই জয়ন্তী অনুষ্ঠানে আয়োজিত যারা আয়োজন করেছেন আমাদের নবগঠিত সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় আবুল কাশেম মহোদয় সহ এই পরিষদের আসসালামু আলাইকুম। আসলে আজকে এই অনুষ্ঠানটা আসলে একদমই যারা সাহিত্য অনুরাগী, যাদের জগৎটা আসলে অন্যরকম, যাতে আমার কাজের সাথে একেবারেই মেলে না। আমি বলবো আমাদের সারাদিন মানে এই পৃথিবী যত জাগতিক যত কাপড়টা যত জিনিস আছে, আইন কানুন, হ্যাঁ, কে কার কি সমস্যা, কে কার বিরুদ্ধে কার অভিযোগ, এগুলো নিয়ে সারাদিন আমাদের শুনতে হয়, ব্যবস্থা নিতে হয়, কাজ করতে হয়। দিনের শেষে ধরনের একটা আয়োজন আসলে আমাদেরকে বা আমাকে বিশেষ করে অত্যন্ত প্রশান্তি দিয়েছে আমি বলবো। এবং আমরা অনেকের মধ্যে
অনেকে আমার পরিচিত মুখ আছেন যারা আমি এর আগে ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে যারা সাহিত্যনাটক হিসেবে যাদেরকে আমরা পেয়েছি। তো আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমার খুব বেশি তাদের পড়া তো হয়েছেই, কিন্তু আমি যদি এরকম বলতে চাই আসলে আমার পক্ষে হয়তো খুব গুছিয়ে বলা সম্ভব হবে না। শুধু এতটুকুই বলবো, আমাদের বাংলা সাহিত্য ছাড়িয়ে আমার মনে হয় যদি আসলে সঠিকভাবে যদি প্রচার হতো বা পৃষ্ঠপোষকতা যদি হতো, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো অবশ্যই নোবেল প্রাইজ পেয়েছেন, পাশাপাশি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার বিষয়টিও যদি সেরকম প্রচারিত হতো আমার মনে হয় তিনি অবশ্যই আন্তর্জাতিক পরিমণ্ডলে অবশ্যই তিনি তার স্বীকৃতি পেতেন। তবে আমাদের সাহিত্যে কিন্তু আসলে রবীন্দ্র এবং নজরুল দিয়ে আমার মনে হয় 100% যদি আমরা ধরি, 100-এর উপর ছাড়িয়ে 200% কিন্তু তারাই দিয়ে গেছেন আমি বলবো। অন্যান্যরা আসলে অনেক ভালো সাহিত্যিক বা কবি বলেন তারা সকলেই কিন্তু ছিলেন, কিন্তু আমরা কিন্তু সবসময় সেই আবহমান কাল ধরে কিন্তু আমরা রবীন্দ্র এবং নজরুলে কিন্তু আমরা আসলে ভুল হয়ে আছি। আমরা কিন্তু এমন কোনো সেক্টর নাই বা এমন কোনো আবেগ বা এমন কোনো অনুভূতি নাই এটা রবীন্দ্রনাথ ঠাকুর স্পর্শ করেন নাই, তার গান, তার কবিতা, তার গল্প, তার উপন্যাস। পাশাপাশি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাও বলতে পারি, যদিও বিদ্রোহী কবি হিসেবে তিনি বেশি পরিচিত, কিন্তু তারপরও তার যে কিছু অল্প সংখ্যক কিছু উপন্যাস আছে, যদি গোপনে থাকেন আমার মনে হয় আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। স্বল্প পরিসরে কিন্তু অসাধারণ কিছু রচনা তার আছে। পাশাপাশি তার অন্যান্য অনেক কবিতা আছে, গজল আছে, গান আছে, শ্যামসঙ্গীত আছে, এখন প্রত্যেকটা জায়গাতে কিন্তু তার ভাবনা আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তার উচ্চারণ আছে। অথচ আমরা যদি তাদের ব্যাকগ্রাউন্ড যদি জানতে চাই, তাদের শিক্ষা, তাদের পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই জমিদার পরিবারের সদস্য ছিলেন, কাজী নজরুল হয়তো সেই সুযোগটা পাননি যে যে কোনো অবস্থানে থেকে বা যে কোনো জায়গাতে থেকে কিন্তু তার প্রতিভাটাকে সে কিন্তু বিকশিত করতে পারে। তো আমাদের আশা থাকবে যে আমরা শুদ্ধভাবে আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় সাহিত্যের অনেক সময় দেখেছি বিভিন্ন সময় তাদের গান বিভিন্নভাবে গাওয়ার চেষ্টা করা হয়েছে, কেউ কেউ গাছে, অনেকে এটাকে পজিটিভভাবে দেখছে, কেউ কেউ নেগেটিভভাবে দেখছে। তো আমার মনে হয় একটা নির্দিষ্ট কাঠামোর ভিতরে থেকে আমরা চাই সুস্থ সাংস্কৃতিক চর্চার জন্য আসলে অনেক বেশি জানতে হবে, তাদের রচনাগুলো সম্পর্কে আমাদের নিয়মিত অধ্যয়ন করা প্রয়োজন। গবেষণা জেলা থেকে আমাদের আলোচক মহোদয় এসেছেন, আমার মনে হয় এর মাধ্যমে আমাদের আলোচনাতে আমরা সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা একটি নবজাগরণ সৃষ্টি করতে পারবো এবং আমরা চাইব আমাদের যতগুলো সাংস্কৃতিক সংগঠন আছে তারা এই সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের ব্যানারে এসে তারা যাতে নিয়মিত তাদের কার্যক্রমটি পরিচালনা করতে পারে এবং পাশাপাশি উপজেলা প্রশাসনের যে কোনো উদ্যোগে তারা পাশে থাকবে আমাদের, এবং আমরাও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদকে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আমাদের পৃষ্ঠপোষকতা করার জন্য। এবং আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না, আমাদের আরো চমৎকার আলোচক কিন্তু যারা আছেন, যারা রবীন্দ্রনাথ নজরুল নিয়ে যারা কিছু আলোচনা করেন, যারা গবেষণা করেন, যারা পড়েন, যারা ভাবেন, তাদের কথা আমরা শুনবো। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আমি বিদায় নিচ্ছি। আপনারা থাকবেন, আপনাদের দিকপাল হিসেবেই আখ্যায়িত করি। তো যেহেতু আজকে দুইজনের সম্মিলিতভাবে এই আয়োজন এবং আলোচনার এই আয়োজনে আমি প্রথমে দুজন কবির ব্যক্তিগত জীবন সম্পর্কে ব্যক্তিক সম্পর্কে একটু আলোচনা করে পরবর্তীতে আমরা আলোচনায় দুজনকে আলাদা আলাদাভাবে মূল্যায়ন করার চেষ্টা করি। কাজী নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথের দেখা হওয়ার আগেই কাজী নজরুল ইসলাম রবীন্দ্র ভক্ত হয়ে উঠেছিলেন। যখন তিনি বর্তমানে শেয়ারসন স্কুলের ছাত্র ছিলেন, সপ্তম শ্রেণীর ছাত্র, এই সময় তিনি রবীন্দ্রনাথের অনেক বড় বড় কবিতা মুখস্থ করেছিলেন, অর্থাৎ রবীন্দ্রনাথের কবিতার মুখস্থকারী। এরপরে কাজী নজরুল ইসলাম একদিন মাঠে ছাত্রদের সাথে, বন্ধুদের সাথে কথা বলছেন। একটা সমবয়সী কিশোর রবীন্দ্রনাথকে নিয়ে অনেক আপত্তিকর কথাবার্তা বলছিলেন। কিশোর কাজী নজরুল ইসলাম তার এই বন্ধুর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলার কারণে একটা ইট তুলে ওই কিশোর বন্ধুকে তিনি আঘাত করেছিলেন এবং ইটের আঘাতে কিশোর বন্ধুর কপালটা একটু কেটে যায় এবং রক্তাক্ত হয়। এই কিশোর বন্ধুর বাবা ছিলেন অত্যন্ত জেদি মানুষ। তিনি কিশোর আদালতে কাজী নজরুল ইসলামের নামে কেস করে দিয়েছিলেন এবং এই কেসটা বেশ কিছুদিন চলেছিল। এই কেসে যেদিন রায় ঘোষণা হয় সেদিন নজরুল ইসলাম কিন্তু সাজা ভোগ করেছিলেন। সাজাটা